তো বর্তমানে যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছ এটি কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট। আজকের যে প্র্যাকটিস সেটটা আমরা নিয়ে এসেছি সেটা কিন্তু মূলত গ্রুপ ডির প্র্যাকটিস সেট। ইতিমধ্যেই আমরা 3টে এসএসসি গ্রুপ সি প্র্যাকটিস সেট এবং এসএসসি গ্রুপ ডির প্র্যাকটিস সেট সম্পূর্ণ করেছি। আজকে দিয়ে কিন্তু চতুর্থ অর্থাৎ 4টে গ্রুপ ডির প্র্যাকটিস সেট সমাধান করছি। আগামী দিনেও যদি গ্রুপ সির প্র্যাকটিস সেট সমাধান করি তাহলে 4টে গ্রুপ সির প্র্যাকটিস সেট সমাধান করব। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে বলে ভাবছো। ইতিমধ্যে ফর্ম ফিল আপ তোমরা করে ফেলেছো বা আগামীতে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো আজকের প্রশ্ন আমরা শুরু করব। দেখো আজকে আমরা চতুর্থ প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। একের দাগের প্রশ্ন দেখব। গ্রুপ ডির আজকের প্রথম প্রশ্ন কী আছে, গ্রুপ ডির চতুর্থ সেটের আজকের প্রথম প্রশ্ন একের দাগের প্রশ্ন আছে। দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম ধান উৎপাদন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম ধান উৎপাদন হয়? এখানে আছে মালদাহ, এখানে নদিয়া, হুগলি আর পুরুলিয়া। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো পশ্চিমবঙ্গের প্রায় 18টি জেলায় কিন্তু ধান চাষ করা হয়। সর্বাধিক ধান উৎপন্ন হয় কিন্তু বর্ধমানে, আর সেই জন্যই কিন্তু বলা হয় বর্ধমানকে বলা হয় ধানের গোলা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বর্ধমান জেলাকে কিন্তু বলা হয় ধানের গোলা, বেশি পরিমাণ ধান উৎপন্ন হয় বলে। তাহলে এখানে দেখো বর্ধমান নেই, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বর্ধমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বর্ধমান। বর্ধমানের পরে যদি ধান উৎপন্ন হয় তাহলে হয় মেদিনীপুর, তারপরে বীরভূম। এইসব জায়গায় কিন্তু প্রচুর ধান উৎপন্ন হয়। আমাদের দেশের মোট ধান উৎপাদনের পশ্চিমবঙ্গ হচ্ছে ধান উৎপাদনে 13.95% ধান উৎপাদন কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকেই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পাশাপাশি আরেকটু তোমরা জেনে রাখো, সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় কোন জেলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়? সেটা হচ্ছে তোমার হুগলি জেলায় কিন্তু বেশি আলু উৎপন্ন হয়। এই হুগলি জেলায় কিন্তু বেশি আলু উৎপন্ন হয়। পাশাপাশি আরেকটা কথাও তোমরা মনে রাখো যে পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের এই যে নদিয়া আছে, নদিয়া এবং মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু বেশি গম উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2023 সালে পশ্চিমবঙ্গে গমের ফলন প্রতি হেক্টরে 30,88,000 কেজি ছিল। নদিয়া জেলায় প্রতি বছর গড়ে প্রায় 40,000 হেক্টর জমিতে গম চাষ হয়, আর মুর্শিদাবাদ জেলায় প্রতি বছর গড়ে প্রায় 80,000 হেক্টর জমিতে গম চাষ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখি। রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা কে? তো এখানে অপশান আছে, দেখো, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভা। তো রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা অর্থাৎ কোনো কিছুর হলে, মানে কোনো কিছুর বিষয় থাকলে প্রধানমন্ত্রীর সহযোগিতা নেওয়া হয়। তো প্রধানমন্ত্রীর মানে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। সুপ্রিম কোর্ট কোন বছর স্থাপিত হয়? 1947, 1949, 1950, 1951। তো তোমরা ভুলেও কিন্তু কখনো 1949 দেবে না। ভারতের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের অধীনে আপিলের চূড়ান্ত আদালত, সর্বোচ্চ সাংবিধানিক আদালত, যার বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা অনেক বেশি রয়েছে। এটি কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে এর অস্তিত্ব লাভ করে। এটি দিল্লির তিলক মার্গে কিন্তু অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু গয়ের দাগ। আমরা চলে যাব 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের যে প্রশ্নটা আছে, দেখো, কোন প্রকার অরণ্য ভারতের সবচেয়ে বেশি দেখা যায়? এখানে বলছে চিরহরিৎ, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, ম্যানগ্রোভ। তো এখানে অবশ্যই এর সঠিক উত্তর হবে কিন্তু এই শুষ্ক পর্ণমোচী। শুষ্ক পর্ণমোচী ভারতের সবচেয়ে বেশি অরণ্য দেখা যায় শুষ্ক পর্ণমোচী। তো শুষ্ক পর্ণমোচী দুটো একটা উদ্ভিদের নাম, আশা করি তোমরা বলতে পারবে। তো অবশ্যই বলবে যে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের একটা নাম তোমরা বলবে, কমেন্ট করবে। আমরা চলে যাবো 5-এর দাগের প্রশ্নে। 5-এর দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে কর্পূর কোন জাতীয় উদ্ভিদ? চিরহরিৎ, পর্ণমোচী, স্বল্পবর্গীয়, ম্যানগ্রোভ। কর্পূর গাছ বা কাফুর গাছ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিনোমাম ক্যাম্পুরা। তো এখানে প্রশ্ন তোমাকে বলা হয়েছে কর্পূর কোন জাতীয় উদ্ভিদ। এখানে এর সঠিক উত্তর হবে কর্পূর হচ্ছে চিরহরিৎ জাতীয় উদ্ভিদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 6-এর দাগের প্রশ্নে চলে যাই। 6-এর দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো, ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম জলবিদ্যুৎ, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, ভারতের পশ্চিমতম স্থলবিন্দু, ভারতের পশ্চিমতম জলবিন্দু। তো এখানে ইন্দিরা পয়েন্ট এটা এটা এর মানে ইন্দিরা পয়েন্ট আসলে এটা কি? তাহলে ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, অর্থাৎ
ক্ষয়ের দাগের যে উত্তরটা আছে এই অপশানটা কিন্তু এর সঠিক উত্তর। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হচ্ছে কিন্তু ইন্দিরা পয়েন্ট। আমরা চলে যাবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 6 দাগের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 7 দাগের প্রশ্ন আছে, তরাইনের প্রথম যুদ্ধ হয় 1190 খ্রিস্টাব্দে, 1191 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে, 1193 খ্রিস্টাব্দে। তা তরাইনের প্রথম যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? তো তরাইনের প্রথম যুদ্ধ হয় কিন্তু 1191 খ্রিস্টাব্দে, অর্থাৎ ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। এখন 1191 সালে ঘুরি রাজবংশের মোহাম্মদ ঘুরি এবং রাজপুত রাজ পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু এই তরাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর কিন্তু 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু এটা সংগঠিত হয়। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু ওপর দিকে তুলব। তো দেখো, আমরা 8 দাগের প্রশ্ন দেখব। 8 দাগের প্রশ্ন কি আছে? এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? এখানে আছে বাগপতি, তারপরে আছে বিলহন, তারপর নাকাসিদ আর হরিসেন। তো অবশ্যই এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরিসেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা। হরিসেন ছিলেন কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি, আর এই এলাহাবাদ প্রশস্তি লেখা কিন্তু হরিসেনের লেখা। হরিসেন যেহেতু সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, তাই সমুদ্রগুপ্তের কৃতিত্ব এই এলাহাবাদ প্রশস্তিতে কিন্তু লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন ছিলেন এবং হরিসেন লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি। ঘয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন কি আছে দেখো, এখানে 9 দাগের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নগর ভিত্তিক, গ্রাম ভিত্তিক, কৃষি ভিত্তিক আর উপজাতীয়। তো 9 দাগের সঠিক উত্তর তাহলে তোমরা কি করবে? তাই হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নগর ভিত্তিক। কয়ের দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 10 দাগের প্রশ্নে চলে যাই। 10 দাগের প্রশ্ন কি আছে? তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেন চোল রাজ কুলোতুঙ্গ, রাজেন্দ্র চোল, রাজরাজ চোল আর মহেন্দ্র বর্মন। তো এখানে এর সঠিক উত্তর হবে কি? তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেন হচ্ছে রাজরাজ চোল, অর্থাৎ গয়ের দাগ হবে সঠিক উত্তর। 11 দাগের প্রশ্ন আছে কি? সীতাভোগ কোন জেলায় বিখ্যাত মিষ্টান্ন? কলকাতা, বর্ধমান, নদিয়া, হুগলি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বর্ধমানের সীতাভোগ, অর্থাৎ বর্ধমান জেলায় কিন্তু এই সীতাভোগ মিষ্টিটা বিখ্যাত। আমরা চলে যাব 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্ন কি আছে দেখো, মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কি? এখানে আছে কিন্তু সেরিব্রাম, মেডুলা, থ্যালামাস আর ফিমার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এখানে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে সেরিব্রাম। কয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন 13 দাগের প্রশ্ন, কোন ফুল সবচেয়ে বড়? কোন ফুল সবচেয়ে বড়? তো আমরা চলে যাব, উত্তর কী আছে দেখব, অপশান কী আছে দেখব। তার জন্য আমরা একটু ওপরের দিকে তুলে এই সেটটা বাম সাইডে একটু সরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে দেখব এখানে এর সঠিক উত্তর, সঠিক অপশান। তো এখানে এর অপশান কী আছে আমরা দেখব। বাম দিকে সরিয়ে নিয়ে দেখছি, এখানে আমার অপশান আছে আগে কয়ের দাগ আছে রজনীগন্ধা, ক্ষয়ের দাগ আছে পিলিয়া মাইক্রোক্লোফিলা আর র্যাফলোসিয়া আর্নল্ডি আর জুই। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো র্যাফলেশিয়া আর্নল্ডি এটাই কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ গয়ের দাগ হবে সঠিক উত্তর। সবচেয়ে বড় ফুলের নাম হচ্ছে র্যাফলেশিয়া আর্নল্ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা ভুলবে না কিন্তু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 দাগের প্রশ্ন আছে দেখো, অ্যামিবার আকৃতি কেমন? বর্গাকার, আয়তক্ষেত্রাকার, বেলনাকার, নির্দিষ্ট আকার থাকে। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে আমরা অ্যামিবার আকৃতি কেমন, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার, অর্থাৎ ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 15 দাগের প্রশ্ন, মানুষের দেহে কোন স্থানে রক্ত শোষিত হয়? ফুসফুস, যকৃৎ, কিডনি, হৃদযন্ত্র। তো মানুষের দেহে কোন স্থানে রক্ত শোষিত হয়? অবশ্যই ফুসফুসে রক্ত শোষিত হয়, সেখান থেকেই কিন্তু অক্সিজেন আদান প্রদান হয় সারা দেহের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কয়ের দাগ হবে সঠিক উত্তর। ফুসফুস কিন্তু মানুষের দেহের রক্ত শোষিত করা স্থান ফুসফুস। আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা এবার 16 দাগের প্রশ্ন দেখব। 16 দাগের প্রশ্ন কী আছে? তো 16 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 16 দাগের প্রশ্ন আছে, কোন ভারতীয় অধ্যাপক সম্প্রতি লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন? চন্দ্রা সেন, শ্রীরাম রামস্বামী, অজয় সুদ আর কামাল বাবা। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু শ্রীরাম রামস্বামী ইনি কিন্তু লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 17 দাগের প্রশ্ন দেখি। 17 দাগের প্রশ্ন আছে দেখো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2016 সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ভারতের ফলাফল কি? 2016 সালের যদি সর্বশেষ ফলাফল দেওয়া হয় তাহলে এখানে আমরা সঠিক উত্তর কী পাবো? এখানে 7.9%, 7.5%
5%, 7.3%, 6.9%। তো ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর 7.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 18 দাগের প্রশ্ন। 2016 ইংলিশ প্রিমিয়াম লিগ জিতেছে কোন দল? স্টোক সিটি, লিসেস্টার সিটি, সোয়ান সিটি আর ম্যানচেস্টার সিটি। তো এখানে 2016 সালে ইংলিশ প্রিমিয়াম লিগ জিতেছিল কোন দল? তো 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা কিন্তু পুরনো একটা মানে এটা 2016 এখানে দিয়েছে। তা 2016 যদি হয় তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু লিসেস্টার সিটি। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। 19 দাগের যে প্রশ্নটা আছে দেখো, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রাজনীতিক বইটির লেখককে? মার্ক লিনার, রিচার্ড গারস্টাং, ইয়েসি টুডেন, মনিকা ধিলন। তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রাজনৈতিক বইটি লিখেছেন কিন্তু ইয়েসি টুডেন, অর্থাৎ ইয়েসি ডুডেন। তো এখানে গয়ের দাগ হবে সঠিক উত্তর। তো এখানে 19 দাগের প্রশ্ন আছে দেখো, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের রাজনীতিক বইটির লেখককে? মার্ক লিনাস, রিচার্ড গারস্টাং, ইয়েসি ডুডেন আর মনিকা ধিলন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ইয়েসি ডুডেন, অর্থাৎ গয়ের দাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আছে দেখো, জাতিসংঘের প্রেস ফ্রিডম ডে কত তারিখে পালন করা হয়? জাতিসংঘের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কত তারিখে পালন করা হয়? 4 মে, 3 মে, 6 মে, 11 মে। তো এখানে 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 3রা মে, অর্থাৎ 3 তারিখে, মে মাসের 3 তারিখে কিন্তু জাতিসংঘ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। আমরা এখন 26 দাগের এই প্রশ্নটা দেখব, ভারতের নৌবাহিনীর প্রধান এখন কে? এমডি সুরেশ, সুনীল লাম্বা, ডি.কে. যোশী আর পিপি খান্দেকর। তো এখানে এই যে সুনীল লাম্বা আছে, এখানে সুনীল লাম্বা, ক্ষয়ের দাগে যে অপশানটা আছে সুনীল লাম্বা, ইনি কিন্তু 2016 থেকে 2019 সাল পর্যন্ত ভারতের নৌবাহিনীর প্রধান ছিলেন, অ্যাডমিরাল সুনীল লাম্বা। এবারে 2019-এর পর থেকে 2021 পর্যন্ত ছিলেন করমবীর সিং। কত সাল থেকে কত সাল? 2019 থেকে 2021 সাল পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে 2021-এর পরে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হলেন হরিকুমার। নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল আর হরিকুমার। ইনি কত সাল থেকে কত সাল? ইনি কিন্তু 2021 থেকে 2024 পর্যন্ত। এবারে 2024 থেকে বর্তমানে যিনি আছেন, 2024-এর পর থেকে এই পর্যন্ত, অর্থাৎ বর্তমানে যিনি আছেন তিনি হলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী হচ্ছেন ভারতের নৌবাহিনীর বর্তমানে নৌবাহিনীর প্রধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাম কি? দীনেশ কুমার ত্রিপাঠী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দীনেশ কুমার ত্রিপাঠী, ইনি কিন্তু 2024 সাল থেকে বর্তমানে ভারতের নৌবাহিনীর প্রধান। তো এইগুলো সবগুলো কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার আমরা 27 দাগের প্রশ্ন দেখব। 27 দাগের প্রশ্ন আছে দেখো, জাতীয় স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান কে? তো এখানে নবনিযুক্ত চেয়ারম্যান, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে রাধা বিনোদ বর্মন, অর্থাৎ ঘয়ের দাগ হবে সঠিক উত্তর। কিন্তু সেটা কিন্তু হয়ে গেছে, এরপরে আরও হয়েছে। এবার জাতীয় স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মানে বর্তমানে কে আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমরা এখন 28 দাগের প্রশ্নে চলে যাব। 28 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কেওলাদেও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেওলাদেও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর পশ্চিমবঙ্গ। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু রাজস্থানে কিন্তু কেওলাদেও ন্যাশনাল পার্ক অবস্থিত। এটা সম্ভবত পক্ষীর জন্য কিন্তু বিখ্যাত, তো এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটা রাজস্থানে অবস্থিত। 29 দাগের প্রশ্নে চলে যাব, কে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরোর প্রধান হিসেবে নিয়োগ হলেন? এখানে শ্রেণী জৈন, কুমার রাজেশ চন্দ্র, জিএস মালহি আর রমেশ মিশ্র। তো এখানে এর সঠিক উত্তর 29 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কুমার রাজেশ চন্দ্র, অর্থাৎ ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 30 দাগের প্রশ্নে। 30 দাগের প্রশ্ন আছে দেখো, প্রকৃতির মধ্যে মানুষের প্রোটেক্টিং শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করেছে? রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আন্তর্জাতিক ব্যাংক,
আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, সার্ক উন্নয়ন তহবিল। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, অর্থাৎ গয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট। তো এত সময় আমরা জেনারেল স্টাডিজ করলাম, এবার আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা অঙ্ক প্রশ্ন দেখি কী আছে। তো এই প্র্যাকটিস সেটে এটি কিন্তু এই প্র্যাকটিস সেটের অঙ্ক যেটা প্রথম 31 দাগ থেকে অঙ্ক শুরু। অবশ্যই তোমরা জানো 30টা জেনারেল স্টাডিজ পড়বে, 15টা অঙ্ক পড়বে গ্রুপ ডি পরীক্ষার জন্য, এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো এখানে 31 দাগের প্রথম প্রশ্ন কী আছে সেটা আমরা দেখব। এখানে বলছে সরল করো। এই সরল করোর সঠিক উত্তর কী হবে? তো এরকম, এটা কিন্তু এই যেটা আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ ডির পরীক্ষার জন্য। তো এই প্রশ্নটা কীভাবে তুমি সহজে সমাধান করবে, এটা সিঁড়ি ভাঙা অঙ্ক বলে। 1 বিয়োগ হাফ, মানে নিচে যেটা থাকবে সেটার থেকে তোমরা শুরু করবে। 1 বিয়োগ হাফ, তাহলে হয়ে যাবে হাফ। তাহলে এখানে তোমার হাফ হলে এটাই হাফ হলো, এখানে কিন্তু এগুলো আর থাকবে না, এখানে 1/2 হবে। সেই হাফের এই দুইটা কিন্তু ওপরে একের সাথে গুণ হবে, সেই ক্ষেত্রে 2 একে 2, তাহলে 1 বিয়োগ 2, তার মানে কী হবে? 1 থেকে 2 যদি তুমি বিয়োগ করো, মানে -2 থেকে +1 যদি বিয়োগ করো, তাহলে থাকবে -1। তা -1, এই মাইনাস আর এই প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 1 ভাগ করলেই একই হয়, তাহলে হয়ে যাবে 1 - 1। এখানে এই যে বুঝতে পারছো যে এখান থেকে যখন আমার -1টা থাকলো, এখান থেকে যখন এই -2 থেকে +1 বাদ দিলাম, তখন -1 থাকবে। সেই 1 এই মাইনাস আর প্লাসের সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 এই বসলো, আর এই 1 আর এই 1 ভাগ করলে একই হয়, তাহলে এই 1 কাটলে হয়ে যাবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কয়েক দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 32 দাগের প্রশ্ন। 32 দাগের প্রশ্ন আছে, দেখো এক্স ওয়াই থেকে 20% কম হলে ওয়াই এক্সের থেকে কত বেশি? তুমি কিভাবে এটা সমাধান করবে? দেখো এখানে বলেছে এক্স ওয়াইয়ের থেকে 20% কম, অর্থাৎ ওয়াই তুমি যদি 100 ধরো, তাহলে এক্স কত হবে? 20% কম, তার মানে 80 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি 80 হয়, তাহলে এক্সের থেকে ওয়াই কত বেশি? তাহলে বিয়োগ করলে 20 বেশি হবে। তাহলে কতই 20 বেশি হলো? এখানে 80তে 20 বেশি, তাহলে 80তে যদি বেশি হয় 20, এখানে যেহেতু বলেছে ওয়াই এক্সের থেকে কত বেশি, তাহলে ওয়াই মানে এক্সের থেকে কত বেশি সেটা যদি তোমরা বার করতে হয়, মানে শতকরা কত বেশি সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে 80তে 20 বেশি, 1-এ কত বেশি? 20/80, আর 100 কত বেশি? তো 100টা এখানে গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 4 20 80, আর এই 4 আর এই 100 কাটলে হয়ে যাবে 25, তাহলে এখানে হয়ে যাবে 25%, অর্থাৎ কয়েক দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়াই এক্সের থেকে 25% বেশি। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাবো। 33 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখো, এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজটি 20 দিনে করে, তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তো এরকম অঙ্ক তুমি কিভাবে করবে? কিছুই না, এই 10 আর এই 20 তুমি গুণ করে দেবে, 20 গুণ 10, আর 20 আর 10 তুমি যোগ করে দেবে, তাহলে 30 হয়ে যাবে। এই শূন্য আর এই শূন্য কাটবো, কাটলে এখানে দেখো 20 1-কে 20/3 থাকে, 20/3 এটাকে তুমি যদি ভাগ করো, তাহলে দেখো 3 6 18, আর এখানে বিয়োগ করলে 2 হয়ে যায়, তাহলে এখানে 6 পূর্ণ 2/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে গয়ের দাগ হবে সঠিক উত্তর। 33 দাগের সঠিক উত্তর হবে কিন্তু গয়ের দাগ, 6 পূর্ণ 2/3 দিন। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। 34 দাগের প্রশ্নে চলে যাবো। চলো 34 দাগের প্রশ্নে যাই, দেখি কী আছে 34 দাগের প্রশ্ন। 34 দাগের প্রশ্ন আছে, দেখো 34 দাগের প্রশ্ন আছে, দেখো অজয় ও বিমলের বর্তমান বয়সের যোগফল 75 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:8। বিমলের বর্তমান বয়স কত বছর? তাহলে বিমলের বর্তমান বয়স তোমাকে নির্ণয় করতে হবে। দুজনের বয়সের যোগফল কত বলেছে? 75। তুমি অনেক কিছুভাবে এটা সমাধান করতে পারো। তোমাকে আমি একদম সহজ পদ্ধতি প্রথমে বলে দিই। এখানে বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5 বছর, বর্তমানে এখানে বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:8। বিমলের বর্তমান বয়স কত সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে অজয় আর বিমল দুজন মানুষ, তা বিমলের যেহেতু 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:8, তার মানে বিমল সবসময় বেশি হবে। তো বিমল যদি বেশি হবে, তাহলে আমরা বিমলের বয়স যদি 45 ধরি, অর্থাৎ বিমলের বর্তমান বয়স যদি 45 ধরি, তাহলে 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে ছিল 40, তা আমি এই জায়গাটায় 40 লিখব 8-এর উপরে। আচ্ছা, এবারে যদি 5 বছর আগে বিমলের বয়স 40 হয়, তাহলে 5 বছর আগে অজয়ের বয়স কত ছিল? তা বিমলের বর্তমান বয়স 45 ধরছি, বিমল আর অজয়ের বর্তমান বয়স আছে 75, তাহলে 45 থেকে 75 বাদ দিলে থাকবে 30। 30 বছর ছিল কিন্তু অজয়ের বর্তমান বয়স, তাহলে অজয়ের বর্তমান বয়স 30 বছর, 5 বছর আগে কত? 25 হয়ে যাবে। 30 থেকে 5 বিয়োগ করবো, 25। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে, তা দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, আর 40কে 5 দিয়ে কাটলে 5 8 40, অর্থাৎ দেখো 5:8 হচ্ছে তো। তাহলে তুমি চোখ বুঝিয়ে বলতে পারো গয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো অঙ্ক করা লাগলো না। এবার তুমি যদি বলো না স্যার অঙ্ক করে বুঝিয়ে দেন, তাহলে আমরা পরিষ্কার বলবো এক্স প্লাস ওয়াই এটা সমান সমান 75।
এটা হচ্ছে যেহেতু এক্স একজনের বয়স ধরবো, অজয়ের বয়স তুমি এক্স ধরো, ঠিক আছে, বিমলের বয়স তুমি ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 75। এবার তুমি কী করবে, এখানে বলেছে 5 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 5:8, তুমি কিছু না 5 বছর আগে এক্স মাইনাস 5, যেহেতু অনুপাত বলেছে তাহলে এইটা ইস টু ওয়াই মাইনাস 5 করো, তাহলে 5:8 করো, ব্যাস তোমার অঙ্ক শেষ। এখান থেকে তুমি খুব সহজে সমাধান করতে পারবে। এখন তুমি মনে করো যে এটা বার করতে পারবে, এটাও বার করতে পারবে। তুমি মনে করো যেহেতু তুমি বিমলের বর্তমান বয়স চেয়েছে, তাহলে বিমলের বর্তমান বয়স তো এর মধ্যেই আছে। তুমি এটাও কীভাবে সহজে সমাধান করবে, এই যে ক্যালকুলেশনটা, এই যে মূল ক্যালকুলেশনটা কীভাবে সহজে সমাধান করবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমার বিমলের বর্তমান বয়স মনে করো 45, তাহলে আমরা বিমল ধরেছি কত, ওয়াই, ঠিক আছে, বিমল ধরেছি ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে 45, 45 থেকে 5 বাদ দিলে 40। আর তাহলে এক্সের মান কত হবে, এক্সের মান তাহলে ধরো 40 হয়ে মানে 45 বছর ধরেছি, বর্তমান বয়স ধরেছি 45 বিমলের, তাহলে অজয়ের হবে 30, তো 30 থেকে 5 বিয়োগ করো তাহলে 25, তাহলে 25:40 = 5:8 হচ্ছে, এখানেও তুমি পাবে। আবার তুমি মনে করো বিমলের বয়স ধরেছো 45, বর্তমান বয়স ধরেছে 45, তাহলে 75 থেকে 45 বাদ দিলে 30, এক্সের মান 30। আশা করি তুমি যেভাবেই যাবে সেইভাবেই কিন্তু তোমার অঙ্ক সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর এডুকেশন স্কুল তোমাকে এইভাবে সহজে সব অঙ্ক শিখিয়ে দেয়। একটু যদি তুমি ভালো করে মন দিয়ে দেখো তাহলে তুমি সব অঙ্কই বুঝতে পারবা, কোনো ক্যালকুলেশন লাগে না কোনো অঙ্ক। আর এডুকেশন স্কুল শুধুমাত্র কয়েকটি অঙ্ক ক্যালকুলেশন দ্বারা করে, শুধু নৌকা স্রোতের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এইগুলোই শুধুমাত্র ক্যালকুলেশন দ্বারা করে। আর সব কিন্তু কী করে, আর সব হচ্ছে অপশান থেকে উত্তর সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল কিন্তু সেটাই করে। চলো 35 দাগের প্রশ্ন দেখি। একটি রেডিওর দাম 20% বাড়িয়ে ক্রেতাকে 20% ছাড় দেওয়া হয়, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এই ক্ষেত্রে সবসময় ক্ষতি হয়, একবার বাড়াবে একবার কমাবে, তো মানে বারবার কী হবে, ক্ষতি হবে। একবার কমানো একবার বাড়ানো মানে ক্ষতি হবেই। তাই তুমি এটাকে সহজে সমাধান করবে কীভাবে, দেখো আজকের পর থেকে তুমি ভুলবে না, যেহেতু 2 জায়গায় 20 আছে তাহলে 20 গুণ 20/100, ব্যাস তোমার অঙ্ক শেষ। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য 2 × 4, এই 4% ক্ষতি, 4 টাকা ক্ষতি, কয়েক দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। সবসময় এই অঙ্কগুলো এইভাবে সমাধান করবে। আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। এবার আমরা 36 দাগের এই প্রশ্নটা দেখব, প্রথম 50টি সংখ্যার গড় কত? তাই এরকম অঙ্ক থাকলে তুমি কীভাবে এটাকে সহজে সমাধান করবে, দেখো যেহেতু বলেছে 50টি সংখ্যার গড় কত, তাই তোমাকে আগে সমষ্টি বার করে নিতে হবে। সমষ্টি কী হবে, n × n+1/2, এই হচ্ছে সমষ্টির সূত্র। n এর মান কত, n এর মান হচ্ছে 50, তাহলে 50 × 50 + 1/2, তাহলে তুমি এখানে 50 আর 2 কাটলে হয়ে যাবে 25, তাহলে 50 আর 1 51, 51কে 25 দিয়ে গুণ করো, তাহলে 51কে যদি তুমি 25 দিয়ে গুণ করো তাহলে 25 একে 25 5 হাতে 2 আর 5 25 125 আর 2 127, অর্থাৎ 1275 হয়। এটা কিন্তু 50টি সংখ্যার সমষ্টি হলো 1275, 50টা সংখ্যার সমষ্টি। এখন এখানে বলেছে 50টি সংখ্যার গড় কত, এখানে বলেছে না 50টি সংখ্যার গড় কত, তাহলে 1275 যেহেতু সমষ্টি তাকে 50 দিয়ে ভাগ করো, তাহলে 50 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তোমার এখানে উত্তর হয়ে যাবে কত, দেখো 5 × 10 = 50, 5 দিয়ে কাটলে 5 × 10 = 50, আর 5 × 10 আর 2 দাও 12, 27 হয়, 5 × 5 = 25, আর 2 দাও 27, 25, 5 × 5 = 25। তাহলে দেখো এখানে নিচে 10 আর উপরে 25, উপরে 255 আর নিচে 10, তাহলে একটার আগে 0, এই দেখো এখানে 0 আছে, একটা 0 আছে, তাই একটার আগে দশমিক, অর্থাৎ 25.5 হয়ে যাবে। এর উত্তর হয়ে যাবে 25.5, 25.5 মানে 25.50 করা যায়, অর্থাৎ ঘয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু 36 দাগের অঙ্ক সমাধান করা যায়। আমরা 37 দাগের অঙ্ক দেখব। 37 দাগের প্রশ্ন আছে, দেখো যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গের সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো। এর মধ্যে তোমাকে 16, 24, 32 দ্বারা বিভাজ্য সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তা তুমি কী করবে, 16, 24, 32-এর লসাগু করবে। তাহলে এখানে 16, 24, 32-এর লসাগু করে যেটা হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 16, 24, 32, তাহলে 2 দিয়ে দিলে 8 × 16, 12 × 24, 16 × 32, তারপরে আবার 2 দিয়ে দাও, 4 × 8, 6 × 12, 8 × 16, তারপরে আবার 2 দিয়ে দাও, 2 × 4, 3 × 6, 4 × 8, আবার 2 দিয়ে দাও, 2 × 1 = 2, 3, 2 × 4, তাহলে দেখো 3 × 6, 6 × 12, 12 × 24, 24 × 48, 48 × 96, এখানে 96 হলো এখানে লসাগু। এই 96 সংখ্যাটা 16, 24, 32 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই মানে প্রত্যেকবার মিলে যাবে, 16, 24, 32 দ্বারা বিভাজ্য এই 96 সংখ্যাটা। কিন্তু তোমার উত্তরে কিন্তু আছে 336, 686, 256, 576, যেটা কিন্তু তোমার কিছু করার নেই, যেটা কিন্তু তোমার উত্তরে নেই, যেটা কিন্তু 96টা কিন্তু উত্তরে নেই। তাহলে তুমি কীভাবে এটা সমাধান করবে, এইবার এর যে গুণিতক অর্থাৎ 96 × 1, 96 × 2 যে গুণ করে গুণফলটা যে গুণিতকটা তোমার বেরাবে সেটা কিন্তু তোমার
উম, সেটা কিন্তু তোমার উত্তর হবে। যেরকম আমি যদি 96কে 5 দিয়ে গুণ করি, তা দেখো 5 ছক 30 শূন্য হাতে 3, 5 9 45 আর 3 48, 480। দেখো 480 কিন্তু 16 24 32 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এর মধ্যে কিন্তু নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা 96 গুণ 6 দেবো। তাহলে দেখো 6 6 36, 6 হাতে 3, 6 9 54 আর 3 57, 576। দেখো গয়ের দেখাবে সঠিক উত্তর 576। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 37 দাগের সঠিক উত্তর হবে গয়ের দাগ 576। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 576। তো 37 দাগের প্রশ্ন দেখলাম, 38 দাগের প্রশ্ন দেখব। 38 দাগের প্রশ্ন আছে, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:7 এবং মজুরির পার্থক্য 363 টাকা, দুজনের মোট মজুরি কত? একটা এত সুন্দর সহজ জিনিস, এই অঙ্কগুলো করতে গেলে খুব সহজে অঙ্ক সহজে সমাধান করা যাবে। দুজন শ্রমিকের মজুরি অনুপাত কত হল 4:7, মজুরির পার্থক্য বলেছে 363, দুজনের মোট মজুরি কত? তাহলে আমার এই জায়গাটায় 4 আর 7 হচ্ছে মোট মজুরি যায় 11। 11টা মানে এইগুলো, এই 4 আর 7 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত? 4 7 যোগ করলে পাবো 11। ভালো করে বুঝবে। তাহলে মোট মজুরি 11। আচ্ছা, এবার বলছে মজুরির পার্থক্য বলছে 363, আবার এই দুটো বিয়োগ করলে কত হয়? 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3 পার্থক্য হচ্ছে 3। এবার বলছে দুজনের মোট মজুরি কত? ভালো করে বুঝবে। তা যখন, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে পার্থক্য পাচ্ছি 3, টোটাল পাচ্ছি 11, এখানে পার্থক্য বলছে 363। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পার্থক্য যদি 3 হয়, পার্থক্য যদি 3 হয় তাহলে মোট মজুরি হয় 11। পার্থক্য যদি 1 হয় তাহলে 3টা নিচে চলে আসে। পার্থক্য যদি 363 হয় তাহলে মোট মজুরি কত? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 3 12 36, 3 1 কে 3, তাহলে 11 1 কে 11, 1 হাতে 1, 11 2 22, আর 1 23 3 হাতে 2, 11 1 কে 11 2 13, 1331। দেখো এর দেখাবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়, কোনো ক্যালকুলেশন লাগে না। চলে যাবো আমরা 39 দাগের এই প্রশ্নে। 39 দাগের প্রশ্ন আছে, দেখো একটি দ্রব্য 210 টাকা বিক্রি করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে 40% লাভ হয়, 40% লাভ বলতে তুমি যদি 100 টাকায় জিনিসটা কেনো তাহলে তোমাকে বিক্রি করতে হবে 140 টাকা, তাই কিন্তু তোমার 40% লাভ হলো। 100 টাকা কিনলে 140 টাকা বিক্রয় করবে। তাহলে এখানে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। যখন দ্রব্যটির ক্রয় মূল্য বার করতে বলবে তখনই এই যে 210 টাকা যেটা তুমি বিক্রয় করেছো সেটা লিখবে, গুণ দেবে, আর এই যে 40% মানে 140/100, অর্থাৎ 100 টাকা কিনেছো 140 টাকা বিক্রি করেছো, এইটা তোমার উল্টে গুণ করতে হবে। 100টা উপরে চলে যাবে আর 140টা নিচে চলে আসবে, ব্যাস তোমার জিনিসটার ক্রয় মূল্য বার করতে পারবে। তাহলে এখানে দেখো এই শূন্য কাটবো, আর এখানে আমরা 2 দিয়ে কাটলে 7 দিনও 14, আর এখানে আমরা 50 করতে পারবো, আর এই 7 আর এই 3 21 কাটলে হয়ে যাবে 3, তাহলে 3 50 150। দেখো জিনিসটার ক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 150 টাকা। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এরকম অঙ্ক কিন্তু এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু এসএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক থাকবে ইজি, কিন্তু তোমরা করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তোমরা সেই মতোভাবে কিন্তু প্র্যাকটিস করছো না, যেটা কিন্তু তোমাদের দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও আজই ফোন করো 85 339 82 506 এই নম্বরে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাকে পাস করাবেই। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। 80 দাগের প্রশ্ন আছে, দেখো 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করে? তাহলে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করছে, তাহলে তুমি কি বলবে? M1 সূত্র হিসেবে কি? সূত্র হিসেবে এটা সূত্র হিসেবে কিন্তু M1 D1 বাই W1 সমান সমান M2 D2 বাই W2, সূত্র কিন্তু এই যে। তাহলে এখানে M1 M ফর ম্যান অর্থাৎ 4 গুণ D1 মানে D ফর দিন, তাহলে 4 দিন, W1 মানে ওয়ার্ক কাজ করা 4টি মাদুর, তাহলে এখানে 4 দিয়ে দেবো, সমান সমান M2 মানে 200 ইন্টু 200 দিন, D2 হচ্ছে 200 বাই W2 অর্থাৎ কতগুলি মাদুর, মনে করো Xটি মাদুর, ব্যাস এই 4 এই 4 কেটে দিলাম, আর এই 4 আর এই 200 কাটলে হয়ে যাবে 50, ওপরে উপরে কাটা যায়, তাহলে 50 আর 200 যদি গুণ করো তাহলে 5 দিনও 10 হয়ে যাবে, আর ওই 3টে শূন্য বসে যায়, তাহলে 10,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খয়ের দাগ হবে সঠিক উত্তর। তো 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু খয়ের দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো 10,000টি মাদুর। তো এবার আমরা 41 দাগের এই অঙ্কটি দেখব। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত? তো এখানে তোমার উত্তর চেয়েছে 10 টাকার নোটের সংখ্যা কত, সেটা তোমার উত্তর চেয়েছে। তাই তোমার এখানে এই অঙ্কগুলো অঙ্ক না করেও কিভাবে তুমি সহজে সমাধান করবে। ধরো তুমি অঙ্ক করবে না, মুখে মুখে এটা করবে, কিভাবে করবে দেখো। এখানে মনে করো 10 টাকা নোটের সংখ্যা উত্তর চেয়েছে, তাই 30টা নোট হবে, নইলে 40টা, নইলে 50টা, নইলে 60টি, যে কোনো একটা হবে। তা তুমি মনে করো 30টি 10 টাকার নোট, তা 30টি 10 টাকার নোট যদি তুমি গুণ করো তাহলে হয়ে যায় 300 টাকা। ঠিক আছে, তোমার কিন্তু মোট ব্যাগে 600 টাকা, 10 টাকার নোট 30টা থাকলে
মোট হয় 300 টাকা, তাহলে বাকি আর কটা থাকবে? বাকি যেহেতু 10 টাকার নোট 30টা, তাহলে বাকি 80টা নোটের 30টা নোট বাদ গেলে 50টি নোট থাকবে। তাহলে 50টি নোট যদি 5 টাকার নোট থাকে, তাহলে তোমার 50কে 5 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে হয়ে যাবে 250 টাকা। তার মানে এখানে কিন্তু তোমার 300 আর 250 হয়ে যাবে 550। এখানে কিন্তু 600 টাকা মোট হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই আমরা কি করব, এবার এটাকে নেব না, আমরা 40টা দেখব। 40টা মনে করো 10 টাকার নোট, তাহলে 40×10 কত? 400 টাকা। আচ্ছা, 40টা 10 টাকার নোট হলে আর বাকি কটা নোট থাকবে? 80টা নোটের থেকে 40টা নোট চলে গেল, তাহলে আর বাকি থাকবে 40টা। সেই 40টা নোট ক টাকার নোট? 5 টাকার নোট। 40টা 5 টাকার নোট মানে 200 টাকা। তাই তুমি এখানে আর 400-র সঙ্গে ওই 200, মানে 40টা 5 টাকার নোট, মোট 200 টাকা হবে। তাই 200টা যোগ করো, তাহলে দেখো 4 আর 2 600 টাকা। তাহলে এখানে খুব সহজে আমরা বলতে পারি সঠিক উত্তর হবে 40টি। তোমার তো মোট টাকা 600, এখানেও কিন্তু মোট টাকা 600 হয়ে গেল। তো এইভাবে কিন্তু অঙ্ক না করেও আমরা এরকমভাবে সহজে সমাধান করতে পারি। আমরা 42 দাগের প্রশ্নে চলে যাব। 42 দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে। পার্থর আয়ের 35%, ফিরোজের আয়ের 25%-এর সমান হলে পার্থ ও ফিরোজের আয়ের অনুপাত কত? পার্থর আয়ের 35%, ফিরোজের আয়ের 25%-এর সমান হলে পার্থ ও ফিরোজের আয়ের অনুপাত কত? তো এটা কিছু না, তোমাকে করতে হবে এরকমভাবে 25:35, উল্টো করে করতে হবে, তাহলে তুমি এটার উত্তর পেয়ে যাবে। 5×5 = 25, 5×7 = 35, অর্থাৎ 5:7। দেখো এই যে গড় দেখাবে সঠিক উত্তর। উল্টো করে তোমরা অনুপাত বার করলেই তোমার এটা মানে সমাধান হয়ে যাবে। চলো আমরা চলে যাবো 43 দাগের প্রশ্নে। 43 দাগের প্রশ্ন কী আছে দেখো, একটি কাজ সঙ্গীতা একা 30 দিনে, শাশ্বত একা 40 দিনে করতে পারে, তবে সঙ্গীতা ও শাশ্বত একত্রে কাজটি কত দিনে করবে? এই অঙ্কের অঙ্ক আগে একটা প্রথমে করে দিয়েছি। অতএব এই অঙ্কটা খুব সহজ। কীভাবে করবে? এরকম অঙ্ক থাকলে তুমি শুধু কী করবে দেখো, 30-এর সাথে 40 গুণ করবে, আর 30 আর 40 যোগ করবে। ঠিক আছে, তাহলে 70 হয় 30-40 যোগ করলে, তাই এই শূন্য আর এই শূন্য কেটে যায়। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 120/7 পাচ্ছি। 120/7, অর্থাৎ এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ভাঙাই, তাহলে আমরা বলতে পারবো 7 112, 7 119। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 119, এটা যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 1। তাহলে 17×1/7 হবে এর সঠিক উত্তর। দেখো ঘয়ের দাগ আছে, সঠিক উত্তর 17×1/7। আমরা 44 দাগের প্রশ্নে চলে যাবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। এবার আমরা 44 দাগের প্রশ্নটা একটু এদিকে সরিয়ে নিয়ে এসে দেখবো 44 দাগের প্রশ্নটা কী আছে। তো আমরা 44 দাগের প্রশ্ন দেখবো। দেখো সুন্দর একটা প্রশ্ন। এই সরল সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি অঙ্ক ও সুদের অঙ্ক একটা কিন্তু তোমাদের পড়বেই। বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ চেয়েছে, তাই তুমি কি করবে? কিছু না, এই 7,000 গুণ 7 গুণ 3 করবে, আর নিচে দেবে 100। ব্যাস, তোমার সুদ কত বেরিয়ে যাবে? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তাহলে 3×7 = 21, 7 একুশম কত হয়? 7 একুশম 147। তাহলে 1470 হয়ে যাবে তোমার সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাবো। একটি চেয়ারের ক্রয় মূল্য 540 টাকা। যদি চেয়ারটি 15% ক্ষতিতে বিক্রয় হয়, তাহলে চেয়ারটির বিক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে 100 টাকায় কিনেছিলে, 85 টাকায় বিক্রি করেছো, তাহলে এটা হবে 85/100। এখন এই যে 540 আছে ক্রয় মূল্য, তা তুমি এই ক্রয় মূল্যের সঙ্গে এটা গুণ করে দেবে, 85/100। ব্যাস, তোমার অঙ্ক শেষ। এই শূন্য এই শূন্য। এবারে দেখো এটা এটা হচ্ছে, আমরা যদি 5 দ্বিগুণে 10 করি, এখানে 5 17 85 করতে পারি। আর এই 2 আর এই 54 কাটলে 27 হয়ে যায়। 27 আর 17 যদি গুণ করি, তাহলে দেখো এখানে গুণ করলে গুণ করাও একটা প্রসেস আছে। দেখো এই 17 আর এই 27, তাহলে গুণ করলে এই 7-এর সাথে এই 7 গুণ হবে। দেখো 7 7 49, 9 হবে প্রথমে। তাহলে দেখো 9 আছে কোন অপশানে? দেখো একমাত্র 459-এ 9 আছে গ অপশানে। তাই এটা হবে সঠিক উত্তর। মানে এটা গুণ না করেও এইভাবে কিন্তু সমাধান করা যায়। তো দেখো 27 আর 17 গুণ করলে 459 হবে। তো সময় বাঁচানোর জন্য এবং নিখুঁত ক্যালকুলেশন করার জন্য এইভাবে সঠিক, অন্তত কম্পিটিশন পরীক্ষায় এইভাবে করতে হয়। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অবশ্যই যোগাযোগ করো 85 39 82 506 এই নাম্বারে। অঙ্ক এবং রিজনিং, অঙ্ক এবং জেনারেল স্টাডিজ, রিজনিং তোমাকে কিন্তু ধরে শেখাবে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। আজকে ক্লাসটা আমরা করলাম কিন্তু 4 নম্বর প্র্যাকটিস সেট স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির জন্য। তো এসএসসি গ্রুপ ডির 4টি প্র্যাকটিস সেট সমাধান করলাম। আগামীকাল আবার একটি নতুন প্র্যাকটিস সেট চলে আসবে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য চ্যানেলটি কিন্তু আদর্শ। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।